ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা অবশেষে ফিরে এলেন বাংলাদেশে। 12 মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে। সকাল থেকেই হাজারো মানুষ বিমানবন্দরের পথে। পথ জুড়ে স্লোগান, নেত্রী ফিরছে, বাংলাদেশ বাঁচবে। পশ্চিমের দেশগুলো হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা খুব মুশকিল হবে। সম্ভবত সে কারণে এমন দুর্দিনে 1 বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, নির্বাচনকালীন সরকার দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। যে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। কি সেই ঘটনা, কি হতে চলেছে? সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আরেকটা 111, নাকি আগামী কয়েকদিনের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যে দেশে সেনা শাসন আসছে, বর্তমান সরকার বিদায় নিয়ে নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। গণেশ উল্টানোর আলামত ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন গণেশ বলতে আমরা কি বুঝাচ্ছি, আর উল্টানো দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। শেখ হাসিনা অবশেষে ফিরে এলেন বাংলাদেশে। 12 মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে। ভিড়ের মধ্যে কান্না, উল্লাস, উত্তেজনা সব মিলেমিশে এক অগ্নিগর্ভ পরিবেশ। ঢাকা আজ অচল। সকাল থেকেই হাজারো মানুষ বিমানবন্দরের পথে। পথ জুড়ে স্লোগান, নেত্রী ফিরছে, বাংলাদেশ বাঁচবে। কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে এনসিপি আর ছাত্র নেতারা গর্জে উঠছে। অভ্যুত্থানের রক্তে লেখা, হাসিনার ফেরা মানি না। মুহূর্তেই দেশ যেন ভাগ হয়ে গেল 2 শিবিরে। রাজধানীর আকাশে টিয়ার সেল, রাস্তায় পুলিশের ব্যারিকেড। প্রশ্ন একটাই, এই ফেরা কি টিকে থাকবে, নাকি আবারও শুরু হবে রক্তক্ষয়ী রাজনীতি? হাসিনার দেশে ফেরা কি চোখে দেখবেন দেশবাসী? চলুন আজ আপনাদের টাইম ট্রাভেল করাই। বিমানবন্দর থেকে বের হয়ে হাসিনা সরাসরি গেলেন ধানমন্ডি 32 নম্বরে। সেখানে সমবেত হলো আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, দরবেশ সালমান, এফ রহমান। তাদের একটাই বার্তা, আমাদের নেত্রী ফিরেছেন, এবার সময় সংগঠন গোছানোর। কিন্তু রাস্তায় তখন চলছিল সংঘর্ষ। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের অন্দরকিল্লা, রাজশাহীর মালোপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া। 1 বছর আগে যে গণ অভ্যুত্থান হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, আজ তার উল্টো দিকে দাঁড়িয়ে আওয়ামী লীগ আবারও রাস্তায় শক্তি দেখাতে শুরু করলো। হাসিনা ফিরেই ঘোষণা দিলেন, আওয়ামী লীগ আবার জনগণের দলে পরিণত হবে। পুরনো কর্মীরা জেগে উঠলো। শহর থেকে গ্রাম, প্রতিটি ওয়ার্ডে সভা সমাবেশ শুরু হলো। আওয়ামী লীগের ভাষণে ফিরে এলো পুরনো স্লোগান, বঙ্গবন্ধুর কন্যা ছাড়া বাংলাদেশ অচল। কিন্তু দেশের বড় অংশ এখন এনসিপির সঙ্গে। ডক্টর ইউনূস আর তার তরুণ ছাত্র নেতারা গত 1 বছরে মানুষের মনে সংস্কারের স্বপ্ন দেখিয়েছে। তারা বলছে, এই ফেরা মানে অতীতের অন্ধকারে ফিরে যাওয়া। ঢাকার রাস্তায় একদিকে আওয়ামী লীগের মিছিল, অন্যদিকে এনসিপির স্লোগান। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কেবল ব্যারিকেড দিচ্ছে। বাজারে সংঘর্ষে আহত হলো শতাধিক মানুষ। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হলো। কুমিল্লার এনসিপির কর্মীরা লাল সবুজ পতাকা হাতে পাল্টা মিছিল করলো। বাংলাদেশের রাজনৈতিক আকাশ আবারও ঘন কালো মেঘে ঢাকা। প্রশ্ন উঠছে, এই ফেরার মূল্য দিতে হবে কত রক্ত ঝরিয়ে? হাসিনার ফেরায় আন্তর্জাতিক অঙ্গন সরগরমে। দিল্লি খুশি, কারণ তাদের আশ্রিত নেত্রী ফিরেছে। ওয়াশিংটন আর ব্রাসেলস বিবৃতি দিল, হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বাংলাদেশের রাজনীতি আবারও বৈশ্বিক শক্তির টানাপোড়েনের মঞ্চে পরিণত হলো। মুখোমুখি দাঁড়ালো 2 প্রতীক, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, উন্নয়নের রূপকার দাবি করা নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, গণ অভ্যুত্থানের হিরো, এনসিপির প্রাণ পুরুষ। এক পক্ষ বলছে হাসিনা ছাড়া দেশ চলবে না, অন্য পক্ষ বলছে হাসিনার ফেরা মানে অতীতের দুর্নীতির ছায়া। বাংলাদেশ আবারও বিভক্ত। অতীত বনাম বর্তমান, উন্নয়ন বনাম সংস্কার, আবেগ বনাম পরিবর্তনের রাজনীতি। হাসিনা বুঝলেন ক্ষমতায় ফেরার পথ সহজ নয়, তবুও কৌশল সাজালেন। গ্রামে গ্রামে পুরনো ঘাঁটি পুনর্দখল, প্রশাসনের প্রভাব ফিরিয়ে আনা, আদালতে মামলার জট খোলার চেষ্টা। একই সঙ্গে তিনি আবার জাগাতে চাইলেন বঙ্গবন্ধুর আবেগ। বললেন, আমার ফেরা মানে আওয়ামী লীগের ফেরা, বাংলাদেশকে নতুন করে বাঁচানো। কিন্তু মানুষ কি আবার সেই আবেগে সাড়া দেবে, নাকি তারা বলবে, আমরা নতুন নেতৃত্ব চাই, পুরনো মুখ নয়? ঢাকা বিমানবন্দরের উত্তেজনা, রাস্তায় সংঘর্ষ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবই যেন চোখের সামনে। পশ্চিমের দেশগুলো হিসেব মিলিয়ে দেখেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা
খুব মুশকিল হবে। সম্ভবত সে কারণেই এমন দুর্দিনে 1 বছরের মাথায় শেখ হাসিনা বলছেন ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, নির্বাচনকালীন সরকার দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং একটা নির্বাচনের পথে হাঁটতে হবে, যে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে যে জয়ী হবে সেই দলই দেশ শাসন করবে। এর আগে এতটা স্পষ্টভাবে তিনি নির্বাচন দাবি করেছেন কিনা, কিংবা এই দলের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণেই নির্বাচন হতে হবে বলা হয়েছে কিনা আমি নিশ্চিত নই। আমার ধারণা এই আগস্ট মাসে এসেই যখন শেখ হাসিনা 21 দফা দাবি দিয়েছেন, সেই দাবির প্রেক্ষিতে আন্দোলন সাজাতে বলেছেন সারা বাংলাদেশ জুড়ে। এই দাবির মধ্যে তাদের গ্রেফতার হওয়া নেতা কর্মীদের বন্দিত্বের অবসান ঘটানো যেমন আছে, তেমনি সবচেয়ে বড় দাবি হিসেবে এসেছে ইউনূস সরকারের পতন এবং সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠানের দাবি। 15ই আগস্ট উপলক্ষে শেখ হাসিনার দেওয়া কয়েকটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে তিনি খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে এবং এর আগে ইউনূস সরকারের পতন ঘটাতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার সেই নির্বাচন পরিচালনা করবে, যে নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে। একটি বক্তব্যে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে এমন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথাও বলেছেন। আমি জানি না কোন কাঠামোতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছেন, কিন্তু এটা নিশ্চিত যে তিনি একটা রোডম্যাপ দেখতে পাচ্ছেন, যে রোডম্যাপে তিনি দেখেন ইউনূস সরকারের পতন ঘটতে হবে, নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্বাচনকালীন সরকার এলে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দল অংশ নিতে পারবে। শেখ হাসিনা এই ভরসা 1 বছরের মাথায়, মানে সরকারের এত বড় পতনের পর 1 বছরের মাথায় কি করে পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কয়েকটি দিকে নজর দিতেই হয়। যেমন ধরুন, ব্র্যাকের যে জরিপটির কথা ভীষণভাবে আলোচিত হলো সম্প্রতি, সেটিতে দেখা গেল যে 48.50 মানুষ জানেন না কাকে ভোট দেবেন, 14.30% মানুষ বলতে চান না কাকে ভোট দেবেন, আর এই দুর্দিনেও গলা ফুলিয়ে আওয়ামী লীগকে ভোট দেবেন বলছেন 7.5% মতো মানুষ। মানে হিসাব মেলালে দেখা যায় 70% মতো মানুষকে ভাববার কারণ আছে এরা হয়তো আওয়ামী লীগের ভোটার, কিংবা এরা এমন ভোটার যে এখন যে দলগুলো নির্বাচনে অংশ নিতে যাচ্ছে সে দলগুলোর মধ্যে একটিকেও তারা ভোট দেওয়ার উপযোগী মনে করছে না। এই অবস্থাটি শেখ হাসিনাকে নিশ্চিতভাবেই চাঙা করে থাকতে পারে, কারণ শুধুমাত্র ব্র্যাকের জরিপ নয়, আসলে বাংলাদেশে নিযুক্ত দূতাবাসগুলোর যে ধরনের জরিপ পরিচালিত হয়, তারা যে ধরনের জনমনের মনোভাব আঁচ করার জন্য যেসব প্রক্রিয়া অনুসরণ করেন, সেগুলোতে এই দূতাবাসগুলো বা পশ্চিমা পক্ষ ক্রমাগত দেখছে যে ডক্টর ইউনূস সরকারের জনপ্রিয়তা কমছে। 1 বছরের মাথায় এসে সাধারণ মানুষ আসলে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা চাইছে। এই যে একটা জোর জবরদস্তি অপরাধের সমাজ চলছে 1 বছর ধরে, মানুষ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির চরম অবনতিতে একরকমের বিপর্যস্ত বোধ করছে। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর যে সমর্থন, মানে অকুণ্ঠ সমর্থন ছিল ইউনূস সরকারের উপর, সেটাও সরে এসেছে গত কয়েক মাসে এবং এই সরকারগুলো এখন এক রকমের চাপ সৃষ্টি করছে ইউনূস সরকারের উপর, যাতে তারা দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যায়। বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো গত কদিন ধরেই আপনাদেরকে বলছি যে দেখুন, ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমের দেশগুলো এই পুরো সমীকরণ থেকে আওয়ামী লীগকে বাদ রাখছে। ডক্টর ইউনূসের সরকার মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগ পর্যন্ত পশ্চিমের প্রতিটি দেশের এই পরামর্শই ছিল ডক্টর ইউনূসের সরকারের প্রতি, যে আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ বা যে নেতা কর্মীরা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক এবং আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অবশেষে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে যেতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সরকার হঠাৎ করে পশ্চিমাদের প্রেসক্রিপশন ফলো না করেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেয় এবং আপনারা জানেন জাতিসংঘের যেই প্রতিবেদনের কথা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সদস্যরা কথায় কথায় উদ্ধৃত করেন, সেই প্রতিবেদনেও জাতিসংঘ স্পষ্টত বলেছিল যে কোনোভাবেই আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা চলবে না, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কাজেই এই অবস্থায় পশ্চিমের দেশগুলো জানে যে বাংলাদেশে এখনো কত বড় সংখ্যক মানুষ আওয়ামী লীগের সমর্থক এবং সেই সমর্থকদের বাড়িতে বসিয়ে রেখে কোনোভাবেই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করে তোলা যাবে না। এর মধ্যে ভয় হিসেবে যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরাও নির্বাচন প্রতিরোধ এবং এরপর বিএনপি ক্ষমতায় এলে তাদের ক্ষমতাচ্যুত করতে সক্রিয় হয়ে ওঠে কিনা।
যে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। কি সেই ঘটনা? সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আরেকটা 111? সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি আদালতে যে আপিল করা হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার, সেই আপিলে হাইকোর্টের রায় উল্টে যেতে পারে? হাইকোর্টের রায় উল্টে যাওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার পথটা বন্ধ হয়ে যেতে পারে? সেটা হতে পারে। নাকি আগামী কয়েকদিনের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যে দেশে সেনা শাসন আসছে। সেনা শাসন আসার ব্যাপারে তো সেনাবাহিনী প্রধান বারবারই বলেছেন যে সেনাবাহিনী কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না, তার অনাগ্রহ আমরা বারবারই শুনেছি। তাহলে আর কি অপশন রয়েছে? আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে বর্তমান সরকার বিদায় নিয়ে নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। এই ঘটনাগুলো ঘটতে পারে। অথবা আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে যখন বিএনপি মনে করবে যে দেয়ালে পিঠ থেকে গেছে, সেই মুহূর্তে বিএনপি রাস্তায় নেমে আসবে, আন্দোলনে নেমে আসবে। আন্দোলন ছাড়া কোনোভাবেই তারা নির্বাচন আদায় করতে পারবে না। তাদের মতো করে পিআর পদ্ধতি ছাড়া কিংবা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া তারা যে নির্বাচন আদায় করতে পারবে না, তারা বোধহয় এখন এই 2-4 দিনের আলোচনায় সেটা টের পাচ্ছে। সেই কারণেই কি মেজর হাফিজ বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে একটা অঘটন ঘটবে, নতুন ধরনের একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? যেগুলো বললাম সেগুলোর বাইরে আর কি ঘটনা থাকতে পারে? আর কি কোনো ঘটনা থাকতে পারে? দর্শক, আপনার কি মনে হয়? আলোচনাটা দীর্ঘ করে লাভ নেই, একই কথা বারবার বলতে হবে। আপনার কি মনে হয় যে ঘটনাগুলো বললাম, ঘটনাগুলো আরেকবার সংক্ষেপে বলি। আপিলে 21শে আগস্ট গ্রেনেড মামলার আপিলে হাইকোর্টের রায় বদলে যেতে পারে, নিম্ন আদালতের রায় বহাল থাকতে পারে, যাতে করে তারেক রহমানের দেশে ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা সরকার গঠিত হতে পারে, যেটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিচালিত হবে, নির্বাচনকালীন সরকার। অথবা সেনা শাসন আসতে পারে, অথবা বিএনপি এর কোনোটাই না হলে কিংবা এর 2-1টা হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি মাঠের আন্দোলনে যেতে পারে, সরকার বিরোধী আন্দোলনে যেতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার ক্ষেত্রে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান শো করতে পারবে সেটাও একটা বড় বিষয়। যখন বিএনপি সারা দেশে সব থেকে এগ্রেসিভলি আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কার্যক্রম করছে, 15ই আগস্টেও 32 নম্বরের মবের নেতৃত্ব দিয়েছে ধানমন্ডি এলাকার বিএনপি, মানে অতি উৎসাহী বিএনপির কর্মীরা, এবং বিএনপির বিভিন্ন অতি উৎসাহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের রাজনীতি রেখে মানে বঙ্গবন্ধুকে নিয়ে নেগেটিভ চর্চাতে বেশি মেতে উঠেছে, যেটা অনেকেই বলেন যে এটা বিএনপির রাজনীতির জন্য খারাপ হচ্ছে। কারণ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্ট। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করেছেন। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনার কি বলতে মন চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত চাই। আর হ্যাঁ, পরবর্তী এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনব। তাই সবাইকে রিকোয়েস্ট এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।